কিছু কিছু ধাতুকে আমরা কি করেছি, তাদের সক্রিয়তা অনুযায়ী সাজানো হয়েছে। কিভাবে সাজানো হয়েছে? উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে তাদের সক্রিয়তা কমতে থাকছে। এই ধাতুর সক্রিয়তা শ্রেণীটা একটু মাথায় রাখবে। এই জিনিসটা কিন্তু খুব কাজের জিনিস, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা তুমি যদি না বুঝে শুনে যদি মুখস্থ করো তাহলে এগুলো বেশি দিন মনে থাকবে না কিন্তু। ঠিক আছে, তোমরা ছোট এখন 9-10-এ পড়ছো, মানে এখন অনেকটাই ছোট। বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, ফিউচারে দেখবে অনেক হেল্প হবে। হ্যাঁ, তোমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যখনই ক্লিয়ার হবে, পড়তেও ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে, আর মনও লাগবে ওই সাবজেক্টের প্রতি। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তো আমাদের অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারের কন্টিনিউয়েশন হচ্ছে। আগের ক্লাসে আমরা অ্যাসিড ক্ষার সম্বন্ধে ডিসকাস করেছি এবং আরএনএস তত্ত্ব সম্বন্ধে আমরা একটা আইডিয়া দিয়েছি যে আরএনএস তত্ত্ব অনুসারে অ্যাসিড ক্ষারের সংজ্ঞা কী হয়, তার কি ড্রব্যাক ছিল, কিছু লিমিটেশন ছিল, সেগুলো সম্বন্ধেও আলোচনা করেছি। এবং সবশেষে আমরা বলেছিলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসিড এবং ক্ষার সম্বন্ধে আমরা আলোচনা করব এবং তাদের যে প্রপার্টি রয়েছে, কেমিক্যাল প্রপার্টি, বিশেষত কেমিক্যাল রিয়াকশনগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব বলেছিলাম। আগের ক্লাসে আমরা H2SO4 সম্বন্ধে ডিসকাস করেছি। আজকে আমরা শুরু করব ক্লাসটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাধারণ ধর্ম, মানে রাসায়নিক ধর্ম থেকে। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যাওয়ার পরে তারপরে নাইট্রিক অ্যাসিড বা H3 সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে, এইরকম করে আমরা চলতে থাকবো। তো বেশি সময় না নষ্ট করে আমরা তাড়াতাড়ি করে রিয়াকশানে যাব। আশা করছি আগের ক্লাসগুলো ভালো করে বুঝতে পেরেছো। H2SO4 আমি কিছু বেসিক রিয়াকশান শিখিয়েছিলাম, যেমন কার্বনেটের সঙ্গে যখন বিক্রিয়া করবে কি উৎপন্ন হবে, ক্ষারের সঙ্গে যখন বিক্রিয়া করবে লবণ এবং জল কিভাবে উৎপন্ন হবে এবং কিভাবে লিখবে, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখানে রাসায়নিক ধর্ম দেওয়া রয়েছে। ফার্স্ট, সেই একই রকম H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যেরকম বলেছিলাম যে ক্ষারের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হবে, লবণ এবং জল উৎপন্ন হবে। দেখো HCl একটা একক্ষারীয় অ্যাসিড। আমি আগের ক্লাসে বলেছিলাম যে অ্যাসিডের এই যে ক্ষারগ্রাহিতা, এই জিনিসটা কি, অ্যাসিডের ক্ষারকীয়তা বা ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি যাকে বলা হয়, সেটা কি, যতগুলো H+ আয়ন উৎপন্ন করতে পারে বা H3+ আয়ন উৎপন্ন করে অ্যাসিড, সেটা হচ্ছে তার ক্ষারগ্রাহিতা। তো দেখো HCl একটা H+ রয়েছে, তাহলে এটা একক্ষারীয় অ্যাসিড। এর একটা H+ রয়েছে, তাই একক্ষারীয় অ্যাসিড। এটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরাইড লবণ এবং জল। কেন ক্লোরাইড লবণ? কারণ এখানে অ্যানায়ন হিসাবে Cl- রয়েছে, তাই ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। আমরা আগের ক্লাসে বলেছিলাম এটা, যে ক্ষারের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে লবণ হবে একটা, আর হচ্ছে লবণ প্লাস হবে, এখানে প্লাস জল উৎপন্ন হবে। এবার জল তো এটা তো ফিক্স, লবণটা কি উৎপন্ন হবে সেটা ডিপেন্ড করছে অ্যাসিডের উপরে। যদি এখানে HCl নাও তাহলে ক্লোরাইড লবণ, যদি H3 নাও নাইট্রিক অ্যাসিডের পরে পড়াবো। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি দেখবে নাইট্রেট লবণ উৎপন্ন হবে। যদি H2SO4 নাও তাহলে দেখবে সালফেট লবণ উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি প্র্যাকটিস করলে তোমার মনে থেকে যাবে। এখানে আমরা এটা দেখাচ্ছি তোমাদের রিয়াকশনগুলো কেমন হয়। এটা একটা ক্ষার NaOH, NaOH এর সঙ্গে বিক্রিয়া কি হবে, তাহলে ক্ষার প্লাস অ্যাসিড, তাহলে লবণ প্লাস হচ্ছে জল। দেখো এটা প্লাস, এটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার ইকুয়েশন লেখা খুবই সহজ, প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাসের সঙ্গে প্লাস মাইনাস সঙ্গে মাইনাস প্লাসের সঙ্গে যুক্ত হবে, লবণ প্লাস জল উৎপন্ন হয়ে গেল। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিড, তাহলে ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। দেখো এগুলো ব্যালেন্স করাও ইজি। দেখো দুটো ক্লোরিন রয়েছে, এখানে 2 বসিয়ে দেবে, 2 বসিয়ে দিলে হাইড্রোজেন কটা হলো, এখানে দুটো, এখানে হচ্ছে 2 2 4টা, দুটো হাইড্রোজেন, তাহলে এখানে 2 বসিয়ে দিলে ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তো তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর নেক্সট হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সেই একই রকম, এটাও একটা ক্ষার, HCl এর সঙ্গে বিক্রিয়া করে সেই অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। প্লাস মাইনাস করে করবে, দিলেই কাজ হয়ে যাবে। অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে ওয়াটার উৎপন্ন হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা ক্ষার, এর সঙ্গে বিক্রিয়া করে, এটা অ্যারো হবে, এটা অ্যারো হবে। তাহলে ক্ষারের সঙ্গে HCl এর বিক্রিয়ায় অ্যালুমিনিয়ামের ক্লোরাইড লবণ উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, তার ক্ষেত্রে তুমি জানো কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল, এবং তার সঙ্গে লবণ উৎপন্ন হবে। এখানে HCl যেহেতু, তাই ক্লোরাইড লবণ ফর্মেশন হবে। যদি না দেওয়া থাকে পরের পৃষ্ঠায়, তাহলে আমি এখানে করে দিচ্ছি। এখানে হ্যাঁ দেওয়া রয়েছে, এখানে এই যে দেখো, ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে, যেটা H2SO4 এর ক্ষেত্রে করেছিলাম, তার ক্ষেত্রে সালফেট লবণ হয়েছিল আর কার্বন ডাইঅক্সাইড জল। এক্ষেত্রে ক্লোরাইড লবণ হবে আর কার্বন ডাইঅক্সাইড জল হবে, সিম্পল। তাহলে এদের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, ধাতব ক্লোরাইড উৎপন্ন হবে, জল এবং CO2 গ্যাস উৎপন্ন হবে। দেখো CO2 গ্যাস এবং হচ্ছে জল উৎপন্ন হবে, ভীষণ ইজি। বুঝতে পেরেছো?
ধাতব কার্বনেট এবং বাইকার্বনেট, এখানে তার স্কিমটা দেওয়া রয়েছে। ধাতব কার্বনেট বা বাইকার্বনেট প্লাস HCl, সেখান থেকে কি উৎপন্ন হবে, এটা অ্যারো হবে, এখান থেকে উৎপন্ন হবে ধাতব ক্লোরাইড প্লাস CO2 প্লাস ওয়াটার, তাই না? ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ধাতব ক্লোরাইড, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং জল প্রডিউস হবে, এটাই। এখানে তার উদাহরণ দেওয়া রয়েছে, দেখো এটা একটা সোডিয়াম কার্বন Na2CO3 হবে, সোডিয়াম কার্বনেট তার সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম কার্বনেট Na2CO3 তার সঙ্গে HCl এর বিক্রিয়া NaCl প্রোডাকশন হবে, ক্লোরাইড লবণ আর কার্বন ডাইঅক্সাইড জল, তো এটা ফিক্সড ডিপোজিট করে দাও, এটা তুমি ফিক্সড ডিপোজিট করে দাও। কার্বন ডাইঅক্সাইড জল সবসময় এই কার্বনেট থেকে সবসময়ের জন্য কার্বন ডাইঅক্সাইড এবং জল আসবে। বাকি রইলো এই ধাতুর সঙ্গে অধাতুর বিক্রিয়ায়, এটা অধাতু Cl মাইনাস, তাহলে Cl মাইনাস আর Na প্লাস এর মিশ্রণে এখানে হচ্ছে NaCl উৎপন্ন হবে। এখানে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখানে সোডিয়াম রয়েছে, সোডিয়াম ক্লোরাইড, তাহলে এই ধাতুর একটা ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। CaCl2 কেন হলো, কারণ Ca2 প্লাস যোজ্যতা, Cl এর -1, এর চার্জ এর নিচে, এর চার্জ এর নিচে। ঠিক আছে, সহজ, একেবারে একেবারে সহজ। আচ্ছা, জেনে রাখতে বলেছে, কি জেনে রাখতে বলেছে, ধাতুর সক্রিয়তা শ্রেণী। আচ্ছা, আগের ক্লাসে আমি বলেছিলাম, আবার একবার তোমাদের এইটা মনে করে দিচ্ছি, ধাতুর সক্রিয়তা শ্রেণী কি, ক্লাস 10-এ উঠেও পড়বে, ক্লাস 12-এ উঠেও পড়বে এই জিনিসটা। ধাতুর সক্রিয়তা শ্রেণী, কিছু কিছু ধাতুকে আমরা কি করেছি, যেগুলো কনভেনিয়েন্ট ধাতু, সেই ধাতুগুলোকে আমরা কি করেছি, তাদের সক্রিয়তা অনুযায়ী সাজানো হয়েছে। কিভাবে সাজানো হয়েছে, উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে তাদের সক্রিয়তা ধীরে ধীরে কমতে থাকছে, এইভাবে সাজানো হয়েছে। এবং মাঝখানের দিকে দেখবে হাইড্রোজেন রয়েছে, একদম মার্কেজে না, মাঝের দিকে দেখবে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেনের সক্রিয়তাকে 0 ধরে নেওয়া হয়, এবং তার নিচে যারা থাকে তাদের সক্রিয়তা সবচেয়ে কম। একদম একদম নিচে যারা, হাইড্রোজেনের একদম নিচে যারা রয়েছে তাদের সক্রিয়তা একেবারে কম। হাইড্রোজেনের উপরে যারা রয়েছে তাদের সক্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে, এর সক্রিয়তা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে উপরে রয়েছে সক্রিয়তা সবচেয়ে বেশি, ধীরে ধীরে সক্রিয়তা কমে 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 এখানে 0 ধরে নেওয়া হয়। তার নিচে নিচে যারা রয়েছে তাদের সক্রিয়তা কমতে কমতে এখানে একেবারে কম, নিষ্ক্রিয় বলতে গেলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এবার সক্রিয়তা কখন বেশি হয়, যারা সহজে ইলেকট্রন বর্জন করতে পারে তাদের সক্রিয়তা বেশি হয়। এটা তুমি মনে রাখবে, যারা ইলেকট্রন সহজে বর্জন করে তাদের সক্রিয়তা, সেই সকল ধাতুর সক্রিয়তা বেশি হয়। এ একদম ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্লাস 10-এ উঠলে এগুলো পড়বে। কাকে ক্ষার ধাতু, কাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। তো এইগুলো সহজে ইলেকট্রন বর্জন করতে পারে, ইলেকট্রন বর্জন করতে পারলে তাদের ধাতব ধর্ম বেশি হয়, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তো এটা জেনে রাখতে বলেছে, খুব ইম্পর্টেন্ট তথ্য। এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে যে সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের নিচে অবস্থানকারী ধাতুগুলি, হাইড্রোজেনের নিচে অবস্থানকারী ধাতু বলতে কপার, সিলভার, গোল্ড আর মার্কারি। যেমন কপার, সিলভার, হ্যাঁ, মার্কারি, এগুলো গোল্ড, এগুলো সাধারণ উষ্ণতায় লঘু বা গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে এরা, এই যে নিচে যারা রয়েছে হাইড্রোজেনের নিচে কপার, সিলভার, গোল্ড, হ্যাঁ, মার্কারি, এরা কিন্তু সাধারণ উষ্ণতায় লঘু বা গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থায় গাঢ় HCl কপারের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে কিউপ্রিক ক্লোরাইড এবং জল উৎপন্ন করে। তাহলে সাধারণ উষ্ণতায় কিন্তু লঘু বা গাঢ় HCl এরা কিন্তু এদের সঙ্গে বিক্রিয়া করে না। ঠিক আছে, এবার কপার কিছু কিছু ক্ষেত্রে কি করে, কপার অক্সিজেনের উপস্থিতিতে কপার HCl এর সঙ্গে রিয়াকশন করে ফেলে, দিয়ে কি উৎপন্ন করে, কিউপ্রিক ক্লোরাইড এবং হচ্ছে ওয়াটার উৎপন্ন হয়। জেনারেলি তোমাদের একটু বলে রাখি, ধাতুগুলো, এই যে উপরে যে ধাতুগুলো, এগুলো জেনারেলি কি হয়, অ্যাসিডের সঙ্গে, মানে হাইড্রোজেনের উপরে যারা রয়েছে আর কি, এরা জেনারেলি কি করে থাকে, এরা এই সকল ধাতুরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ওরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বাট দেখো নিচে যারা রয়েছে না, হাইড্রোজেনের নিচে যারা রয়েছে, এরা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারে না। ঠিক আছে, তো পরীক্ষায় এরকম শর্ট কোশ্চেন আসতে পারে, বলবে এখানে অনেকগুলো ধাতুর লিস্ট দিয়ে দিবে 4-5টা, দিয়ে বলবে নিচের কোনটি বা কোনগুলি হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে, মানে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারে না। তাহলে এই নিচে যারা রয়েছে এরা কেউই করতে পারবে না। দেখো কপার যদিও রিয়াকশন করছে, কিন্তু কিউপ্রিক ক্লোরাইড তার সঙ্গে জল উৎপন্ন করছে, নট হাইড্রোজেন গ্যাস। দেখো কিউপ্রিক ক্লোরাইড উৎপন্ন, কিন্তু হাইড্রোজেন গ্যাস এখানে উৎপন্ন করতে পারছে না। রিয়াকশন করছে যদিও, কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে না। এরপরে আমরা ওই হাইড্রোজেন গ্যাস প্রোডাকশনের রিয়াকশনটা আমরা দেখব। তো আপাতত তোমরা এই ধাতুর সক্রিয়তা শ্রেণীটা একটু মাথায় রাখবে। এই জিনিসটা কিন্তু খুব কাজের জিনিস আর কি, মানে খুব কাজের জিনিস, এটা গুরুত্বপূর্ণ জিনিস এটা। ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা। এই যে দেখো ধাতুর সঙ্গে বিক্রিয়া এখানে দিয়ে দেওয়া হয়েছে বাবু। ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে যারা রয়েছে, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক,
এই যে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলো এগুলো কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে, তোমাদের বলে দিই শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড না, যে কোনো অ্যাসিডের সঙ্গে, যেগুলো তীব্র অ্যাসিড H2SO4 H3, তীব্র অ্যাসিডের সঙ্গে এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ধাতব ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে ধাতব ক্লোরাইড উৎপন্ন করে, ধাতব ক্লোরাইড বলতে ধরো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে NaCl উৎপন্ন হবে ধাতব ক্লোরাইড। Mgর সঙ্গে বিক্রিয়া করলে Mg যদি ধাতু থাকে তাহলে MgCl2 হবে। ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন করবে। এই তো হচ্ছে ব্যাপার। তো এই জেনারেলাইজড জিনিসগুলোকে একটু মাথায় রাখবে, দিলে এত বেশি মুখস্থ করতে হবে, বুঝতে হবে জিনিসগুলো। তুমি যদি শুধু মুখস্থ করো, না বুঝে শুনে যদি মুখস্থ করো, তাহলে এগুলো বেশি দিন মনে রাখতে পারবে না। তোমাকে বুঝতে হবে যে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে, হ্যাঁ, কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জল পাক্কা উৎপন্ন করবে, তার সঙ্গে আমার ধাতব ক্লোরাইড উৎপন্ন করবে। সক্রিয়তা শ্রেণীতে যারা হাইড্রোজেনের উপরে রয়েছে তারা যে কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তারা হাইড্রোজেন গ্যাস এবং তার সঙ্গে লবণ উৎপন্ন করবে, সেটা যে ধাতু থাকবে সেই ধাতু লবণ উৎপন্ন করবে। এবার HCl যদি ইউজ করো ক্লোরাইড লবণ, H3 ইউজ করলে নাইট্রেট লবণ, H2SO4 ইউজ করলে সালফেট লবণ উৎপন্ন হবে। এই তো সিম্পল জেনারেলাইজড জিনিসপত্র, ঠিক আছে? এইগুলো খেয়াল করলেই তোমার বেশি মনে রাখতে হবে না। তুমি যদি না বুঝে শুনে যদি মুখস্থ করো তাহলে এগুলো বেশি দিন মনে থাকবে না কিন্তু, ঠিক আছে? তোমরা ছোট এখন 9-10-এ পড়ছো, মানে এখন অনেকটাই ছোট, বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, দেখবে অনেকটাই তোমার ফিউচারে দেখবে অনেক হেল্প হবে। হ্যাঁ, তোমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যখনই ক্লিয়ার হবে, তোমার পড়তেও ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে, আর মনও লাগবে ওই সাবজেক্টের প্রতি। বুঝতে পেরেছো? তো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, কেমন? তো এই বিক্রিয়াগুলিতে অ্যাসিডের হাইড্রোজেন ধাতু অ্যাসিডের হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। তো এখানে তোমাকে যদি HCl এর সঙ্গে বিক্রিয়া দেখায়, ধরো HCl এর সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া, তাহলে কি উৎপন্ন হবে? সিম্পল NaCl উৎপন্ন হবে। দেখো এই হাইড্রোজেনটা কি দ্বারা, এই ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে NaCl প্লাস হচ্ছে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? এবার ব্যালেন্স করতে হবে, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে 2 দিয়ে দিলাম, এখানে ক্লোরিন রয়েছে, এখানে দুটো ক্লোরিন আছে তাহলে 2 দিয়ে দিলাম, দুটো সোডিয়াম হয়ে গেল, তাহলে এটা 2 দিয়ে দিলাম, হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ইকুয়েশন। এখানে জেনে রাখতে বলেছে যে সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের নিচে যারা অবস্থান করেছে এই ধাতুগুলি, যেমন কপার, সিলভার, হ্যাঁ, গোল্ড, এগুলো সাধারণ উষ্ণতায় লঘু বা গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া করে না। এক্ষুনি আমরা বললাম, কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থায় গাঢ় HCl বা কপারের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে কিউপ্রিক ক্লোরাইড CuCl2 হবে, CuCl2, এবং জল উৎপন্ন করে। এটাই তো একটু আগে করলাম গো, এটাই তো করলাম। আচ্ছা, রিপিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ধাতুর সঙ্গে বিক্রিয়া কয়েকটা দেওয়া রয়েছে। Mg প্লাস HCl এর সঙ্গে বিক্রিয়া করে MgCl2 হবে, এখানে ভুলে গেছে MgCl2 হবে, এটা MgCl2, এটা একসঙ্গে হবে MgCl2 ছোট হাতে Cl, Mg প্লাস হচ্ছে HCl এর সঙ্গে বিক্রিয়া করে MgCl2, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ব্যালেন্স তোমরা করে নেবে, এই Cl এর 2টা ধরে এখানে ব্যালেন্সটা করবে, এখানে 2 রয়েছে, এখানে 2 বসিয়ে সেরকম করে ব্যালেন্স করবে। তো দেখতে পাচ্ছ জেনারেলাইজড ইকুয়েশন। হাইড্রোজেন গ্যাস কারা উৎপন্ন করবে? যারা উপরে রয়েছে। তুমি বলে স্যার সব কি মুখস্থ করবো? নিচের গুলো মনে রাখলেই তো উপরের গুলো সবগুলো তো করবে। এই জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তো তোমার এমনিতেই মনে থাকবে, তাই না? একদম পটাশিয়াম টপে রয়েছে। জিঙ্কের সঙ্গে বিক্রিয়া, জিঙ্ক প্লাস HCl থেকে ZnCl2 প্লাস ওয়াটার। খেয়াল রাখবে যে ZnCl নয়, এটা MgCl2, কারণ এটা 2 প্লাস যোজ্যতা, এর 2 প্লাস, এর 2 প্লাস, আর Cl এর হচ্ছে -1, তাই না? এখানেও একটা জেনে রাখতে বলেছে, জেনে রাখতে কি বলেছে? আচ্ছা, চাপা পড়ে গেছে এখানে, এটা জেনে রেখো। জেনে রেখোতে কি বলেছে? হাইড্রোজেন ক্লোরাইড হলো একটি সমযোজী গ্যাসীয় পদার্থ। হাইড্রোজেন ক্লোরাইড এই যে HCl হচ্ছে একটা সমযোজী গ্যাসীয় পদার্থ। হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো একটা হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ, এতে H3+ আয়ন মানে থাকে। তোমাদের এটা আগেও বলা হয়েছে, HCl হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বলা হয়, এটা একটা গ্যাসীয় পদার্থ। হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, ওটা কিন্তু অ্যাসিড নয়। HCl কিন্তু অ্যাসিডিটি দেখাবে যদি সে জলে দ্রবীভূত হয়। বুঝতে পেরেছো? তাহলে HCl কে যদি জলে দাও তখনই ও জলের সঙ্গে বিক্রিয়া করে H3+ আয়ন উৎপন্ন করবে এবং Cl- আয়ন উৎপন্ন করবে, তখনই হচ্ছে সে অ্যাসিড হবে। নাহলে গ্যাসীয় অবস্থায় HCl কিন্তু ওটা অ্যাসিড নয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ, হ্যাঁ, এতে H3+ আয়ন উপস্থিত থাকে। জলীয় দ্রবণে HCl অ্যাসিড ধর্ম দেখায়, কিন্তু শুষ্ক অবস্থায় অথবা জৈব দ্রাবকে দ্রবীভূত অবস্থায় অ্যাসিড ধর্ম দেখায় না। জৈব দ্রাবকে দ্রবীভূত হলে কেন অ্যাসিড ধর্ম দেখায় না? তার কারণ সেখানে H3+ আয়ন উৎপন্ন হয় না, সিম্পল। H3+ আয়ন উৎপন্ন না হলে কিন্তু ও অ্যাসিড ধর্ম দেখাবে না।
তাহলে অসিড ধর্ম দেখায় না, নীল লিটমাসকে ওরা লাল করে না। তাহলে এটা তো তোমরা জানো যে অ্যাসিড গুলো কি করে, অ্যাসিড কি করে, ওরা হচ্ছে নীল লিটমাসকে লাল করে, লিটমাস একটা ইন্ডিকেটর। তাহলে অ্যাসিড গুলো সব কি করে, নীল লিটমাসকে লাল করে, আর ক্ষারগুলো লাল লিটমাসকে নীল করে। তো এটা খেয়াল রাখবে, HCl কিন্তু শুষ্ক অবস্থায় অ্যাসিড হিসাবে কাজ করে না, ওটা সমাজয়ী যৌগ এবং ওতে অ্যাসিডিক ক্যারেক্টার দেখা যায় না, অর্থাৎ ও কিন্তু নীল লিটমাসকে লাল করবে না HCl শুষ্ক অবস্থায়, আর জলে দিলে তখনই হবে। বোঝা গেল? আচ্ছা, এখানে HCl এর একটা শনাক্তকরণের পরীক্ষা রয়েছে, এইটাকে আমি একটু বড় করব, আমি তোমাদের প্রবলেম দেখা যাচ্ছে না এটা। এখানে চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রটার কোনো ইম্পর্টেন্স নেই, কারণ তোমরা দেখতে পাবে না এই চিত্রটা। এইটা আমাদের কাজে লাগবে, এইটা। ঠিক আছে, কি কাজে লাগবে দেখো, বলছে HCl কে তুমি কিভাবে শনাক্ত করবে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তুমি কিভাবে শনাক্ত করবে। শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়, HCl এ কি রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি রয়েছে বাবু, এখানে H+ রয়েছে আর Cl- রয়েছে, অর্থাৎ Cl- আয়ন রয়েছে, তাই না? এই Cl- আয়ন এইটাকে শনাক্ত করব কি করে, ক্লোরাইড আয়ন যেটাকে বলা হচ্ছে ওটাকে শনাক্ত করব কি করে। তো কি করা হয়, একটা টেস্ট টিউব পরীক্ষা নল যেটাকে বলা হয় বাংলাতে, একটা টেস্ট টিউবে কি করা হয়, টেস্ট টিউবে HCl নেওয়া হয়, HCl মানে ওখানে তো Cl- রয়েছে, এখানে তো Cl- রয়েছে, তাই না? Cl- আয়ন রয়েছে, দিয়ে কি করা হবে, এখানে সদ্য প্রস্তুত কিছু পরিমাণ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ ঢেলে দেওয়া হবে। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ ঢেলে দেওয়া হলো। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এখানে কি রয়েছে, Ag+ আর NO3-, এই প্লাসটা এই মাইনাসের সঙ্গে যুক্ত হবে, HCl এ কি রয়েছে গো, Cl- রয়েছে, আর Ag+ এর সঙ্গে যুক্ত হয়ে এখানে কি উৎপন্ন করবে, AgCl উৎপন্ন করবে। এই AgCl কিন্তু সাদা, এটা কিন্তু সাদা দইয়ের মতো থকথকে এখানে পদক্ষেপ ফেলে দেয়। তাহলে এই যে সাদা পদক্ষেপটা যেটা উৎপন্ন হলো, এটা আবার HNO3 যদি এক্সেস ঢেলে দাও, বাইরে থেকে এক্সেস নাইট্রিক অ্যাসিড ঢেলে দাও, HNO3 ঢেলে দাও, দেখবে কিন্তু ওই সাদা পদক্ষেপ দ্রবীভূত হবে না। কিন্তু যদি বাইরে থেকে এক্সেস পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দাও, NH4OH যদি ঢেলে দাও, তাহলে কিন্তু সে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে Cl- শনাক্তকরণের পরীক্ষা বা HCl এর শনাক্তকরণ পরীক্ষা, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে নিতে হবে। এটাই বলেছে যে পরীক্ষা নলে বা টেস্ট টিউবে 1 to 2 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যে কোনো ক্লোরাইড, তুমি বলবে স্যার NaCl কে শনাক্ত করা যাবে, হ্যাঁ, কারণ ওখানে Cl- রয়েছে, যে কোনো Cl- আয়ন, KCl, হ্যাঁ করা যাবে, Cl- আয়ন রয়েছে, তো সেখানেও সিলভার নাইট্রেট ঢালো, AgCl এর সাদা থকথকে অধক্ষেপ, শুধু অধক্ষেপ পড়লে হবে না, বলতে হবে যে HNO3 দিলে, নাইট্রিক অ্যাসিড দিলে কিন্তু ওই অধক্ষেপটা যায় না, একই থাকে, কিন্তু যদি ওখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্সেস দেওয়া হয়, দিয়ে ঝাঁকানো হয়, তাহলে এই সাদা থকথকে অধক্ষেপটা দূরীভূত হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু বলতে হবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ যোগ করা হলো, তাহলে তার মধ্যে কি করা হবে, সিলভার নাইট্রেটের কিছু পরিমাণ জলীয় দ্রবণ যোগ করা হবে, কোথায়, ওই টেস্ট টিউবে, দিলে কি হবে, সাদা দইয়ের মতো থকথকে অধক্ষেপ, এইটা কিন্তু মাস্ট বলতে হবে, সাদা দইয়ের মতো থকথকে অধক্ষেপ। এই অধক্ষেপটা লঘু HNO3-তে এই অধক্ষেপে যদি HNO3 যোগ করা হয়, তাহলে কি হয়, অধক্ষেপ দূরীভূত হয় না, কিন্তু অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, ওখানে এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয়, তাহলে ওই অধক্ষেপ দূরীভূত হয়ে স্বচ্ছ দ্রবণে পরিণত হয়। বুঝতে পেরেছো? তাহলে এখানে নিশ্চিত রূপে বলা যায় যে যেটা ছিল এখানে সেটা HCl। তোমাকে তো একটা ক্লিয়ার সলিউশন দিয়েছে, একটা টেস্ট টিউবে তোমাকে একটা চকচকে জলের মতো একটা দ্রবণ দিয়েছে, সেখানে বলছে যে Cl- আছে, তুমি পরীক্ষা করো, বা HCl রয়েছে পরীক্ষা করো, NaCl রয়েছে পরীক্ষা, কি করবে, তুমি তো জানো না ওখানে কি রয়েছে, তোমাকে সিলভার নাইট্রেট ঢেলে দেখতে হবে যে সাদা থকথকে দইয়ের মতো অধক্ষে পড়ছে কিনা, এবং সেটাতে HNO3 ঢালছো, দেখছো যাচ্ছে না, এরকম ঝাঁকাচ্ছ, এরকম করে এইরকম করবে না, এরকম করলে তো ওটা ছিটকে এসে হাতে লাগবে, তাই না? এইরকম করতে হয়, এইরকম আস্তে আস্তে করে নাড়াতে হয়। হুম। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আবার ঢেলে যখন এরকম করবে, দেখবে ক্লিয়ার হয়ে গেছে, তাহলে পাক্কা ওটা Cl- আয়ন রয়েছে। তাই এখানে রিয়াকশন দেওয়া রয়েছে, রিয়াকশনটা ভালো করে করবে, HCl প্লাস AgNO3 সঙ্গে বিক্রিয়া করে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এই এই Ag+Cl- সঙ্গে যুক্ত হয়ে AgCl এর অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু অধক্ষেপ, এই নিচের দিকে আর ওটা হচ্ছে অধক্ষেপের চিহ্ন, আমি বলিনি এটা, নিচে মানে অধক্ষেপ থিতিয়ে পড়েছে আর কি, আর প্লাস এই প্লাস আর এই মাইনাস HNO3 যুক্ত করবে, মানে উৎপন্ন করবে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। তো এখানে দেওয়া রয়েছে আবার এই যে AgCl এর যে অধক্ষেপ পড়েছে, এটা আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে দ্রবীভূত হয়ে যায়, কি উৎপন্ন করে বলে দ্রবীভূত হয়ে যায় সেটাও দেওয়া রয়েছে, এই যে দেখো, ডাইঅ্যামিন
সিলভার কমপ্লেক্স উৎপন্ন করে, ঠিক আছে, ডাইঅ্যামিন হচ্ছে সিলভার ক্লোরাইড কমপ্লেক্স উৎপন্ন করে। এটা তুমি খেয়াল রাখতে পারো, তার সঙ্গে ওয়াটার উৎপন্ন হবে, এইটা হচ্ছে দ্রবীভূত হয়ে যায় আর কি। এটা উৎপন্ন হওয়ার জন্যই দ্রবীভূত হয়। এজিসিএল কিন্তু দ্রবীভূত হয় না, থকথকে দই, আর এইটা উৎপন্ন হয় বলেই কিন্তু ওটা দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে। তো খেয়াল রাখবে, রিয়াকশনটা অবশ্যই খেয়াল রাখবে। আর এখানে সাদা পদক্ষেপের ছবি দেওয়া রয়েছে, হ্যাঁ কিছু নয় এটা, হ্যাঁ বোঝা গেল নিশ্চয়ই। আচ্ছা, জেনে রাখো কোনো দ্রবণে ক্লোরাইড আয়ন থাকলেও এই পরীক্ষার সাহায্যে শনাক্ত করে। আমি এক্ষুনি বললাম শুধু এইচসিএল নয়, যেরকম এনএসিএলও শনাক্ত করা যায়, কেসিএলও, যেখানে সিএল মাইনাস আয়ন থাকবে, সিএল মাইনাস রয়েছে, এনএ প্লাস সিএল মাইনাস সিএল, সিএসিএল2, এখানেও সিএল মাইনাস রয়েছে, সবাইকে শনাক্ত করা যায়, সিএল মাইনাস থাকলেই শনাক্ত করা যায়। নেক্সট হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড হয়ে গেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল, তার সঙ্গে এরপরে রয়েছে নাইট্রিক অ্যাসিড। সেই একই স্টাইল, একই টাইপের রিয়াকশন কি হবে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া, এখানেও কি অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া, লবণ জল, এখানে নাইট্রেট লবণ উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। তাহলে নাইট্রেট লবণ উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। নাইট্রেট লবণ বলতে NO3 মাইনাস থাকবে, এটাকে নাইট্রেট লবণ বলা হয়। সালফেট লবণ বলতে SO4 2 মাইনাস থাকবে, আর ক্লোরাইড লবণ বলতে Cl মাইনাস আয়ন থাকবে। ধাতুর সঙ্গে যুক্ত করে দিলে তাহলে সালফেট লবণ হয়ে যাবে, ধাতুর সঙ্গে যুক্ত হলে ক্লোরাইড লবণ, ধাতুর সঙ্গে যুক্ত হলে বা ধাতব মূলকের সঙ্গে যুক্ত করলে নাইট্রেট লবণ উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে। ক্ষার প্লাস HNO3, এটা HNO3, এটা গড়বড় হ্যাচ। আচ্ছা আমি করে দিচ্ছি, এটা HNO3 হবে, হ্যাঁ। ক্ষার প্লাস HNO3, সেখান থেকে উৎপন্ন হবে নাইট্রেট লবণ এবং হচ্ছে প্লাস জল উৎপন্ন হবে, ঠিক আছে। এবার এখানে দেওয়া রয়েছে ক্ষার বলে NaOH এর সঙ্গে বিক্রিয়া করছি, দেখো NaOH এর সঙ্গে বিক্রিয়া করছি, প্লাস HNO3, কি উৎপন্ন হবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে ধাতুর সঙ্গে এর অধাতুর বিক্রিয়া করে দাও, তাহলে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, NaNO3 প্লাস জল উৎপন্ন হবে, তাহলে নাইট্রেট লবণ প্লাস হচ্ছে ওয়াটার ফর্মেশন, এইভাবে। বুঝতে পেরেছো? তো এখানে দেখো সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হয়েছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস ওয়াটার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া Ca2 প্লাস প্লাস OH মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। ভোল 2 কেন, Ca2 প্লাস হয়, এর চার্জটা এর নিচে গেছে, আর NO3 তো -1 হয়, এর এখানে 1 মানে কিছু নেই ওই জন্য, ঠিক আছে। সহজ, একেবারে সহজ ব্যাপার। MgO এর সঙ্গে বিক্রিয়া, ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া, ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, সহজ। এবার ধাতুর সঙ্গে বিক্রিয়া, আমরা তো এটাও আগে ডিসকাস করেছি যে এই অ্যাসিডগুলো যারা ধাতুর সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে রয়েছে তাদের সঙ্গে বিক্রিয়া করবে, তাই না। সক্রিয়তা শ্রেণীতে যারা হাইড্রোজেনের উপরে রয়েছে, তাহলে ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের গাঢ় এবং উত্তপ্ত অবস্থায় এবং মধ্যম গাঢ় ও শীতল অবস্থায় এবং লঘু ও শীতল অবস্থায় যথাক্রমে নিম্নলিখিত 3 ধরনের বিক্রিয়া ঘটে। তাহলে এই যে নাইট্রিক অ্যাসিডের 3 রকমের গাঢ়ত্ব হতে পারে। একটা হচ্ছে গাঢ় এবং উষ্ণ, মানে উত্তপ্ত করা হয়েছে নাইট্রিক অ্যাসিড এবং সেটা গাঢ়, যথেষ্ট গাঢ়, জল মেশানো হয়নি, তাহলে উষ্ণ গাঢ় অবস্থায় HNO3 একটা ধাতুর সঙ্গে বিক্রিয়া করতে পারে। মধ্যম গাঢ়, একটু পরিমাণ জল মেশানো হয়েছে, আর শীতল অবস্থায়, তাহলে মধ্যম গাঢ় শীতল অবস্থায় একটা রিয়াকশন করতে পারে HNO3। আবার লঘু, HNO3 একদম লঘু করে দেওয়া হয়েছে এবং শীতল, তাহলে লঘু শীতল, মধ্যম গাঢ় আর শীতল, আর উষ্ণ গাঢ়, এই 3টা অবস্থায় HNO3 কিন্তু ডিফারেন্ট রিয়াকশন করবে। ধাতু দেওয়া হয়েছে, তার সঙ্গে দেখো গাঢ় এবং তপ্ত HNO3, মানে উষ্ণ এবং গাঢ় HNO3 আর কি, তার সঙ্গে বিক্রিয়া করে, তাহলে ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, NO2 ধাতব নাইট্রেট উৎপন্ন হবে এবং নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস এবং ওয়াটার উৎপন্ন হবে। এইটা এখানে দেওয়া রয়েছে, এই ছকের মধ্যে দেওয়া রয়েছে। ছকটা নিশ্চয়ই তোমাদের দেখা যাচ্ছে, না হলে একটু বড় করে দিচ্ছি। এবার তো দেখতে পাওয়ার কথা, এবার তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না। দেখো ধাতুর সঙ্গে বিক্রিয়া কিভাবে হচ্ছে, Mg ধাতু, তার সঙ্গে HNO3 নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, এইটা ধাতু Mg নেওয়া হয়েছে, নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে উত্তপ্ত এবং গাঢ় HNO3, সেখান থেকে উৎপন্ন হবে ধাতব নাইট্রেট। এই দেখো ধাতব নাইট্রেট মানে ম্যাগনেসিয়াম নাইট্রেট, নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস, হ্যাঁ NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে জল উৎপন্ন হচ্ছে, এটা বলেছে। দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেট বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং তার সঙ্গে জল উৎপন্ন করে। খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং রিয়াকশন, দেখবে এটা ঢালার সঙ্গে সঙ্গে এই উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিড এই
ম্যাগনেসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের ঢালার সঙ্গে সঙ্গে দেখবে ওখান থেকে ব্রাউন কালারের বাষ্প নির্গত হবে। তাহলে এই ব্রাউন কালারের বাষ্পটা কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। আচ্ছা, যদি ধাতুর সঙ্গে যদি শীতল H3 যদি বিক্রিয়া H3 1:1 বলতে এটা 1 অনুপাত, এটা 1 অনুপাত আয়তন হিসাবে, এটা ধরো 1 ml, এটা 1 ml আয়তন অনুপাতে, ঠিক আছে? তাহলে উৎপন্ন হবে ধাতব নাইট্রেট, সে একই রকম নাইট্রিক অক্সাইড এবং হচ্ছে ওয়াটার উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো ধাতুর মধ্যে যদি মধ্যম গাঢ় H3 যদি রিয়াকশন করানো হয়, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট একই রকম ভাবে ধাতব নাইট্রেট নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন হচ্ছে। দেখো নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। আর অতি লঘু শীতল যদি H3 সঙ্গে বিক্রিয়া করা হয়, তাহলে ধাতব নাইট্রেট সেখানেও উৎপন্ন হবে, এটা কি নাইট্রাস অক্সাইড, তাই তো? তো অতি লঘু শীতলে এটা নাইট্রিক অক্সাইড ছিল, এটা নাইট্রাস অক্সাইড, বা নাইট্রোজেন ডাইনাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন হবে। তাহলে নাইট্রাস অক্সাইড বা হচ্ছে ডাইনাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন হবে। তো এইটা এখানে দেওয়া রয়েছে, এটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে Mg প্লাস H3 থেকে ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস H2 দেওয়া রয়েছে, H2 দেওয়া রয়েছে। তাহলে এখানে দেওয়া রয়েছে কি করে একটু চেক করে নিচ্ছি আমি। অতি লঘু শীতল H3, অতি লঘু শীতল H3 এর সঙ্গে ধাতব নাইট্রেট, এইটা উৎপন্ন হবে, এইটা উৎপন্ন হবে। এখানে কি মিসিং রয়েছে? ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে H3 এর সঙ্গে বিক্রিয়া ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস H2, নাইট্রাস অক্সাইড তো উৎপন্ন হওয়ার কথা, নাইট্রাস অক্সাইড উৎপন্ন হওয়ার কথা উপরে অনুযায়ী। নাইট্রাস অক্সাইড ওয়াটার আর হচ্ছে নাইট্রেট উৎপন্ন হবে, ঠিক আছে? এটা মনে হয় কিছু কারণে মিস্টেক আছে এখানে, আমি পরে চেক করে বলে দেবো। আমার মনে হয় এখানে মিস্টেক আছে, ঠিক আছে? তো এই রিয়াকশনগুলো একটু দেখে রাখতে হবে, মেন প্রোডাক্টগুলো একটু দেখে রাখবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO আর হচ্ছে N2O, নাইট্রিক অক্সাইড আর নাইট্রাস অক্সাইড বা ডাইনাইট্রোজেন মনোক্সাইড। আচ্ছা, জিঙ্কের সঙ্গে এখানে আবার বিক্রিয়া দেওয়া রয়েছে, জিঙ্কের সঙ্গে H3 এর বিক্রিয়া কিভাবে হবে একটু বড় করে দিই। এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই। জিঙ্কের সঙ্গে এই একই উত্তপ্ত গাঢ় অবস্থায়, মধ্যম গাঢ় অবস্থায় আর শীতল লঘু অবস্থায় জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করলে এখানে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, উত্তপ্ত উষ্ণ গাঢ়র সঙ্গে যদি বিক্রিয়া করা হয়, মধ্যম গাঢ় হলে সেই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। আর যদি শীতল লঘু করা হয় তাহলে কি হচ্ছে? নাইট্রেট লবণ আর হচ্ছে জল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আর কপারের সঙ্গে যখন বিক্রিয়া হবে, বাদামিবরের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে আর বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আর যদি শীতল লঘুর সঙ্গে H3 সঙ্গে বিক্রিয়া হয় তাহলে N2O, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে, এই যে নাইট্রাস অক্সাইড, ঠিক আছে? এই নাইট্রাস অক্সাইড আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে নাইট্রাস অক্সাইড N2O, এটাকে লাফিং গ্যাস বলা হয়। এটা যখন ঘ্রাণ করবে, মানে যখন নাকে চলে যাবে তখন হাসির উদ্বেগ ঘটে আর কি, অটোমেটিক্যালি তুমি হাসতে শুরু করবে, লাফিং গ্যাস বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, লাফিং গ্যাসের সংকেত কি? হ্যাঁ, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড নয়, নাইট্রিক অক্সাইড হচ্ছে NO, নাইট্রাস অক্সাইড হচ্ছে N2O, যার ডাইনাইট্রোজেন মনোক্সাইড বলা হয়। তো N2O কে লাফিং গ্যাস বলা হয়। হয়ে গেল? আচ্ছা, তাহলে এখানে N2O ওয়াটার প্লাস হচ্ছে এই শীতল লঘুর সঙ্গে ডিফারেন্ট ওয়েতে রিয়াকশন করছে, এখানে যেটা হচ্ছে এখানে সেটা হয়নি, কিংবা এখানে যেটা হলো, এখানে যেটা বলেছে এখানে সেটা হয়নি। না না, এ ডিফারেন্ট ওয়েতে রিয়াকশন করেছে, জানো তো? এটা ডিফারেন্ট ওয়েতে ম্যাগনেসিয়ামের সঙ্গে এইটা করেছে, আর জিঙ্কের সঙ্গে এই রকম করেছে, আর কপারের সঙ্গে এটা করেছে, ডিফারেন্ট ভাবে রিয়াকশন করেছে। আচ্ছা, জেনে রাখতে বলেছে যে একমাত্র ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটি ধাতু অতি লঘু এবং শীতল H3 এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো এটাই বলেছে যে ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম এগুলো শীতল লঘু H3 এর সঙ্গে বিক্রিয়া করে দিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তার রিয়াকশন দেওয়া রয়েছে। এগুলো শুধু একটু জেনে রাখতে হবে, এত তো মুখস্থ করতে পারবে না। সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলি H3 এর সঙ্গে H3 এর বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না।
তো এটাই আমরা একটু আগেই ডিসকাস করছি এবং শুরু থেকেই বলছি যে হাইড্রোজেনের উপরে যারা রয়েছে তারা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না, এটাই রয়েছে। নাইট্রিক অ্যাসিড একটি তীব্র জারক অ্যাসিড। তীব্র জারক অ্যাসিড, এটা মানে অপরকে জারিত করতে পারে কে? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড একটি তীব্র জারক অ্যাসিড। অ্যাসিড ধর্মের জন্য সক্রিয়তা সারিতে হাইড্রোজেনের উপরে অবস্থানকারী ধাতুর সঙ্গে বিক্রিয়ায় নাইট্রেট লবণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে H3 কিন্তু ধাতুর সঙ্গে বিক্রিয়ায় নাইট্রেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু উৎপন্ন হাইড্রোজেন H3 এর জারণ ধর্মের জন্য H3 দ্বারা পুনরায় জারিত হয়ে কিন্তু উৎপন্ন হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু H3 তীব্র জারক হওয়ার জন্য H3 পুনরায় H3 দ্বারা জারিত হয়ে জলে পরিণত হয়। মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এই হাইড্রোজেন গ্যাস পুনরায় আবার H3 দ্বারা জারিত হয়ে ওরা জলে পরিণত হয়, ঠিক আছে। এবং H3 নিজের গাঢ়ত্ব এবং ধাতুর প্রকৃতি অনুসারে নিজে বিজারিত হয়ে যায়। তাহলে এখানে বুঝতে পেরেছো যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু H3 নিজে তীব্র জারক পদার্থ হওয়ার জন্য ওই হাইড্রোজেনকে আবার পুনরায় জারিত করে ওরা ওয়াটারে পাঠিয়ে দেয় এবং নিজে ওই নাইট্রেট লবণে পরিণত হয়, ডিফারেন্ট লবণে পরিণত হয়, মানে নিজে বিজারিত অনেক সময় লবণ উৎপন্ন করে, ঠিক আছে, বিভিন্ন যৌগ উৎপন্ন করে। আচ্ছা, H3 সঙ্গে কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশন সেই একই রকম ভাবে, কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে। আচ্ছা, এটা তো মনে হয় এক্ষুনি করলাম না নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, না কার্বনেট বাইকার্বনেটের রিয়াকশন করিনি। সেই একই স্টাইলে, মানে এতটাই একই লাগছে যে মনে হচ্ছে যেন আগে করেছি। সেই একই স্টাইলে দেখো, কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? ধাতব কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া নাইট্রেট লবণ, জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, CO নয় CO2, ঠিক আছে। ধাতব কার্বনেট বাইকার্বনেট তার সঙ্গে H3 দেওয়া আছে, তাহলে ধাতব বাইকার্বনেট বা কার্বনেট, বাইকার্বনেটে H থাকবে, আর হচ্ছে বা কার্বনেট হতে পারে, সেটা CO3 2- থাকবে কার্বনেটে, তার সঙ্গে যুক্ত হয়ে নাইট্রেট লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করবে। এটা কিছু নয়, জল উৎপন্ন করবে, ঠিক আছে। তো এখানে তার উদাহরণ দেওয়া রয়েছে সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট প্লাস H3 থেকে উৎপন্ন হবে কি? সোডিয়াম নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড, জল উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া H3 কি করবে? ক্যালসিয়াম নাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড, জল উৎপন্ন করবে। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে H3 কি করবে? সোডিয়াম নাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড, জল উৎপন্ন করবে। ম্যাগনেসিয়াম কার্বনেটে MgCO3, MgCO3 হবে, MgCO3 এর সঙ্গে বিক্রিয়া, MgCO3 তো MgCO3 এর সঙ্গে তো, এক সেকেন্ড, আচ্ছা এটা বাইকার্বনেট ছিল, ঠিক ছিল ওটা, MgHCO3 মানে বাইকার্বনেট, ঠিক ছিল। ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এটা কার্বনেট নয়, কার্বনেটও MgCO3 হবে তখন, এটা ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ওটা কি? ম্যাগনেসিয়াম নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড, জল। এটা তো তোমার সবসময় জন্য ফিক্স হয়ে গেছে, দেখো এটা তো ফিক্সড ডিপোজিট হয়ে গেছে। বাকি এইটা নির্ভর করছে এই নাইট্রেট লবণগুলো ধাতু যেটা ইউজ করছো সেই অনুযায়ী চেঞ্জ হতে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জেনে রাখতে বলেছে যে H3 বাষ্পের সঙ্গে কপারের বিক্রিয়ায় উত্তপ্ত কপার, আচ্ছা এই বিক্রিয়াটার উদাহরণ দেওয়া রয়েছে আর কি, H3 এর সঙ্গে কপারের বিক্রিয়া। তো উত্তপ্ত কপারের উপরে, উত্তপ্ত এখান থেকে শুরু হয়েছে, উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড, নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয়। প্রিন্টিং এর গন্ডগোল হয়ে গেছে, মানে স্লাইডে বানানো ভুল হয়ে গেছে। তাহলে উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিডের যদি বাষ্প চালনা করা হয় তাহলে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হয়। কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড, এইটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড বলা হবে, কিউপ্রাস নয়, কিউপ্রাস অক্সাইড হচ্ছে এটা, ঠিক আছে। এখানে কপার +1 যোজ্যতা, আর কিউপ্রিক অক্সাইডে কপার 2+ যোজ্যতা, যত যোজ্যতা বেশি হয় ইক বলা হয়। তাহলে কিউপ্রিক, এটা কিউপ্রাস, 1 যোজ্যতা হলে কিউপ্রাস বলা হয়, ঠিক আছে। তো এগুলো পড়েছো আগে। তাহলে চালনা করলে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড, নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। তাহলে H3 সঙ্গে কপারের কিন্তু বিক্রিয়া হয়, যেরকম অন্যান্য ধাতুগুলো জেনারেলি হচ্ছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, মানে রিয়াকশন করতে চায় না। এখানে কিন্তু উত্তপ্ত অবস্থায় কপারের সঙ্গে কিন্তু নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হয়ে থাকে, দিয়ে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড, হাইড্রোজেন গ্যাস কিন্তু হয় না, তার সঙ্গে কিন্তু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে কারা? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেনের যারা উপরে রয়েছে সক্রিয়তার শ্রেণীতে, তাহলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়।
এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আছে। এটা ইম্পর্টেন্ট রিয়াকশন। ব্যালেন্স না মনে থাকলে অন্তত কপার প্লাস H3 থেকে CO প্লাস N2 উপরের দিকে আরো দিয়ে দেবে গ্যাসের সাইন প্লাস ওয়াটার। ব্যালেন্স না মনে থাকলে অন্তত এই রিয়াকশনটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। ঠিক আছে, হয়ে গেল। তাপের প্রভাব তীব্রভাবে উত্তপ্ত ঝামা পাথরের উপর ফোঁটা ফোঁটা করে গাঢ় H3 যদি ফেলা হয় তাহলে H3 বিশ্লিষ্ট হয়ে NO2 গ্যাস উৎপন্ন করে। H3 বিশ্লিষ্ট হয়ে NO2 গ্যাস, অক্সিজেন এবং জলীয় বাষ্প উৎপন্ন করতে পারে। তাহলে তাপের প্রভাবে এই ঝামা পাথরের মানে H3 এটা কিন্তু তাপের প্রভাবে নিজে বিয়োজিত হতে পারে, বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন এবং জল উৎপন্ন করে। এটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে। এমনি দেখে রাখবে এই সকল জিনিসগুলো। আচ্ছা, জেনে রেখোতে কি বলেছে, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড গাঢ় H3 এর সঙ্গে অল্প পরিমাণ স্টার্চ মিশিয়ে পাতিত করলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মিশ্রিত হলুদ বর্ণের নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। একে বলা হয় ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বা ফিউমিং নাইট্রিক অ্যাসিড বলা হয়। এটি তীব্র জারক পদার্থ। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি জিনিস বলছে, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড হলো, এটা বলুন হবে, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি জিনিস বলছে, গাঢ় H3 এর সঙ্গে অল্প পরিমাণ, তাহলে ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের ডেফিনেশন আর কি বলুন একটা হবে। তাহলে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি বলছে, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অল্প পরিমাণ স্টার্চ মিশিয়ে যদি তাকে পাতিত করা হয়, পাতন করলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেমন হচ্ছে NO2, N2O মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো মিশ্রিত হলুদ বর্ণের নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে অ্যাকচুয়ালি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কারা কারা মিশে যায় গো হলুদ হয়ে যাওয়ার জন্য? হলুদ হওয়ার কারণটা কি, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর নাইট্রাস অক্সাইড, এগুলো সব মিশে যায়। তো এইগুলো H3 সঙ্গে যখন মিশে যায় তখন সেটা হলুদ বর্ণের নাইট্রিক অ্যাসিড এ পরিণত হয়। তখন প্রথমে কিন্তু বর্ণহীন ছিল, কিন্তু যখন ওটার সঙ্গে স্টার্চ মিশিয়ে যখন পাতন করায়, পাতন তো জানো মৌলের পৃথকীকরণে ওখানে তো ওরা পড়বে, ওই উত্তপ্ত করে স্ফুটনাঙ্কের ভিত্তিতে উত্তপ্ত করে সেপারেশনের পদ্ধতিকে পাতন বলা হচ্ছে। উত্তপ্ত করা হবে, দিয়ে উপরে বাষ্প হয়ে যাবে, বাষ্পকে আবার তরলে পরিণত করে এই যে কালেক্ট করার পদ্ধতিকে বলা হয় পাতন প্রক্রিয়া। তো এই ধূমায়মান নাইট্রিক অ্যাসিড তাহলে কিছুই নয়, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে স্টার্চ মিশিয়ে যদি পাতন করা হয় তখন ওই মিশ্রণে কি থাকবে, H3 থাকবে, তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে নাইট্রাস অক্সাইড মিশে ওটা হলুদ বর্ণের একটা নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ উৎপন্ন করবে, যেটাকে বলা হয় ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বা ফিউমিং নাইট্রিক অ্যাসিড বলা হয়। ফিউমিং নাইট্রিক অ্যাসিড বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়। এটা তীব্র জারক পদার্থ হিসেবে কাজ করে। তাহলে এটা আসতে পারে পরীক্ষায় যে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি এবং কি থাকে এখানে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট নাইট্রিক অ্যাসিডের একটা জিনিস, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। দেখো প্রত্যেকটা অ্যাসিডের কিন্তু আমরা শনাক্তকরণ করেছি একবার করে। আমি লাস্টে একবার মনে করে দেবো তোমাদের কোন অ্যাসিডের ক্ষেত্রে আমরা কিভাবে শনাক্তকরণ পরীক্ষাগুলো ইউজ করেছি। H3টা করে নিই, সিক্ত পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। ঠিক আছে, বলছে একটি টেস্ট টিউবে সামান্য পরিমাণ লঘু নাইট্রিক অ্যাসিড নেওয়া হবে, দিয়ে তাতে সম আয়তন সদ্য প্রস্তুত ফেরাস সালফেট নেওয়া হবে। ফেরাস সালফেটের সংকেত কি, FeSO4, তাই তো, ফেরাস সালফেট নেওয়া হবে। এবার তাহলে নাইট্রিক অ্যাসিড যতটা নিয়েছো তত পরিমাণ সদ্য প্রস্তুত ফেরাস সালফেট নিতে হবে, তার জলীয় দ্রবণ যোগ করতে হবে, দিয়ে ঠান্ডা করতে হবে। এরপরে পরীক্ষা নলের গা বেয়ে ধীরে ধীরে H2SO4 যোগ করতে হবে। তাহলে কি করা হলো, প্রথমে নাইট্রিক অ্যাসিড একটা টেস্ট টিউবে নাইট্রিক অ্যাসিড কিছুটা রয়েছে, দিয়ে তারপর তাতে যতটা নাইট্রিক অ্যাসিড নিয়েছো ততটা পরিমাণ তুমি কি সদ্য প্রস্তুত ফেরাস সালফেট ঢালবে, ঢেলে মিশিয়ে নিলে। এরপরে বলছে টেস্ট টিউবের গা বে ড্রপার নিয়ে তুমি কি করবে, এই H2SO4 ড্রপার নিয়ে গা বে টেস্ট টিউবের গায়ে একটা ঢেলে দেবে, আস্তে করে 2-3 ফোঁটা ঢালবে, আস্তে 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 করে নেমে আসবে, নেমে এসে ওই যে মিক্সারে আস্তে করে কানেক্ট হয়ে যাবে, মানে রিয়াকশন করবে সেখানে। যখনই ওখানে কানেক্ট হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং জলীয় দ্রবণের সংযোগস্থলে একটি বাদামি বর্ণের বলয় তৈরি হবে। ওই যে জাস্ট যেখানে ড্রপটা ছেড়ে দিয়েছে H2SO4, সেইখানে যেখানে কানেক্ট হচ্ছে ওই দ্রবণটা কানেক্ট হচ্ছে, মানে FeSO4 আর H3 মিক্সারের সঙ্গে কানেক্ট হচ্ছে, সেখানে বাদামি বলয় তৈরি হয়ে যাবে, সার্কেল তৈরি হয়ে যাবে। বাদামি বর্ণের যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে FeH2O5NOSO4। ঠিক আছে, তো এই যে যৌগটা এইটাই হচ্ছে বাদামি বলয়। ঠিক আছে, এই জন্য এই পরীক্ষাকে বলা হয় বলয় পরীক্ষা বা রিং টেস্টও বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট এই যৌগটা, যে বাদামি বর্ণের বলয় পরীক্ষায় এই বাদামি বর্ণের যৌগটা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে সেই যৌগ। ঠিক আছে, বুঝতে পেরেছো?
তো এইটা হচ্ছে সেই বাদামি বর্ণের যৌগ, এটা কিন্তু অন্য কোনো কেউ দিতে পারবে না। সিদ্ধান্ততে বলছে বাদামি বর্ণের বলয় থেকে HNO3 কে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়। বিক্রিয়া এখানে দেওয়া রয়েছে, নাও করতে পারো, এই বিক্রিয়া একটু কঠিন রিয়াকশন। তুমি অন্ততপক্ষে এটার মনে রাখবে যে অ্যাকচুয়ালি ওই যে বাদামি বর্ণের যৌগটার সংকেত হচ্ছে এটা, এইটা পরীক্ষায় আসে। এটা যদি করতো তো খুব ভালো। তো পরপর রিয়াকশন গুলো দেওয়া রয়েছে। প্রথমে FeSO4 H2SO4 এর সঙ্গে HNO3 এর সঙ্গে বিক্রিয়া করে Fe2SO4 মানে ফেরিক সালফেট উৎপন্ন করে, ঠিক আছে। পরে ওরা বাদামি বর্ণের, এটা না করলেও চলবে, ঠিক আছে, একটু কমপ্লিকেটেড রিয়াকশন রয়েছে, এত চিন্তা করার দরকার নেই, এগুলো আসবে না, তুমি শুধু এইটা করে রাখবে, ঠিক আছে। জেনে রাখতে বলেছে এই যে বাদামি বর্ণের যে যৌগটা, এর রাসায়নিক নাম হচ্ছে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসেনিয়াম আয়ন সালফেট, আয়রন সালফেট। এটা কিন্তু ওয়ান হচ্ছে রোমান 1 হবে, তাহলে এটা হচ্ছে পেন্টা অ্যাকুয়া, এটা 5, এটা এস নয় 5, তাহলে পেন্টা অ্যাকুয়া, কারণ অ্যাকুয়া মানে জল, 5টা এখানে জল রয়েছে তাই পেন্টা অ্যাকুয়া বলা হচ্ছে, ঠিক আছে। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসোনিয়াম, এনওকে নাইট্রোসোনিয়াম আয়ন বলা হয়। যখন ক্লাস 12-এ লাস্ট সেমিস্টারে যাবে তখন এই জিনিসগুলো পড়বে, হ্যাঁ, এইগুলোকে বলা হয় কমপ্লেক্স যৌগ, এদেরকে বলা হয় জটিল যৌগ বা কমপ্লেক্স। থার্ড ব্র্যাকেটের ভেতরে যে সকল যৌগগুলো থাকে না, এদেরকে বলা হয় কমপ্লেক্স বা জটিল যৌগ। ক্লাস 12-এর একদম লাস্ট সেমিস্টারে এটা রয়েছে, তো এদের নামকরণও সেখানে শেখানো হয় আর কি। এখন তুমি আপাতত জেনে রাখো, হ্যাঁ। তাহলে পেন্টা অ্যাকুয়া, অ্যাকুয়াগার্ড বলে না জলের জন্য, পেন্টা অ্যাকুয়া, অ্যাকুয়া বলতে জল, জলের রাসায়নিক নাম হচ্ছে অ্যাকুয়া। তাহলে 5টা রয়েছে তাই পেন্টা অ্যাকুয়া, এটা নাইট্রোসোনিয়াম, ঠিক আছে। তারপরে ধাতুকে বলা হয় এখানে আয়রন। এবার আয়রনের এখানে যোজ্যতা হচ্ছে 1 +1 জারণ স্তরে থাকে আর কি, তো ওই জন্য 1 দেওয়া হয়েছে। এগুলো তুমি ক্যালকুলেট এখন করতে পারবে না, জেনে রাখো। আর বাইরে সালফেট রয়েছে তাই সালফেট, SO4 কে সালফেট বলা হয়। কোনো দ্রবণে নাইট্রেট মূলক থাকলে এই বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায়। শুধুমাত্র যে HNO3 শনাক্ত করা যায় এরকম নয় বাবু। ধরো সাপোজ NaNO3, স্যার NaNO3 কি শনাক্ত করা যাবে? হ্যাঁ, NaNO3 তে তো সোডিয়াম নাইট্রেট, এখানে তো NO3- রয়েছে, তাই না? KNO3, এখানে NO3- রয়েছে, তাহলে যেখানেই NO3- থাকবে সেগুলোর জন্য এই রিং টেস্টটা আমরা পারফর্ম করতে পারবে, মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমাদের অ্যাসিডগুলো হয়ে গেল। তো তোমাদের একবার পুরো রিক্যাপটা আমি দিয়ে দিই যে শনাক্তকরণের জন্য কার ক্ষেত্রে কি ইউজ করা হলো। প্রথম থেকে আসছি, আগের ক্লাসে আমরা সালফিউরিক অ্যাসিড বলেছিলাম, সালফিউরিক অ্যাসিডের জন্য আমরা কি করেছিলাম, বেরিয়াম ক্লোরাইড দিয়েছিলাম। তাহলে বেরিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ উৎপন্ন হয়েছিল, ঠিক আছে। তাহলে যে কোনো সালফেট মূলকের শনাক্তকরণের জন্য ইউজ করতে পারো। আজকে যেটা হলো সেটা হচ্ছে ক্লোরাইড Cl- আয়নের শনাক্তকরণের জন্য AgNO3 দেবে, জলীয় সিলভার নাইট্রেট দেবে, দিলে AgCl এর সাদা পদক্ষেপ থকথকে পদক্ষেপ উৎপন্ন হবে। তাহলে ওটা HNO3, অতিরিক্ত HNO3 যদি দাও তাতে দ্রবীভূত হবে না, কিন্তু যদি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাতে দ্রবীভূত হয়ে যাবে। নেক্সট একদম লাস্ট যেটাই হলো সেটা হচ্ছে NO3- এর শনাক্তকরণ। এটার জন্য বলয় পরীক্ষা বা রিং টেস্ট করবে। এখানে কি করতে হয়, HNO3 বা NO3- এর কোনো একটা টেস্ট টিউবের স্যাম্পল নেবে, তাতে কি করা হবে, FeSO4 সমপরিমাণ FeSO4 মিক্সিং করবে, দিয়ে টেস্ট টিউবের গাবে H2SO4 ঢালবে, দিয়ে যেখানেই যুক্ত হবে, যেখানেই কন্ট্যাক্ট হচ্ছে সেখানে একটা রিং তৈরি হয়ে যাবে বাদামি বর্ণের, একে বলা হয় রিং টেস্ট, ঠিক আছে। বাদামি বর্ণের যৌগটা এখানে রয়েছে, ঠিক আছে, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিনিয়াম আয়রন 1 সালফেট কমপ্লেক্স, ঠিক। নামটাও খেয়াল রাখবে, নামটাও দিয়ে দিতে পারে, কিন্তু সংকেতটা একটু খেয়াল রাখবে, নামটাও করে রাখবে, কেমন।